এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার নিজের পরিচয় গোপন করে আশ্রয় নেয় সিধুদের বাড়িতে, যাকে দেখেই সিধু তার প্রেমে পড়ে যায়। তবে সে তো আর জানতো না যে সে কি ভয়ানক মেয়েকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে। তার উপর সিধুর বাড়িতে ছিল এক অশরীরী আত্মা, যার ভয়ে সে সর্বদা তটস্থ থাকত। তো এই এক বিপদের মধ্যেই সিধু যখন জানতে পারবে যে সে আর এক বিপদকে তার ঘরে আশ্রয় দিয়েছে, তখন সে কি করবে? একদিকে ভয়ঙ্কর ক্রিমিনাল, তো অন্যদিকে এক ভয়ানক ডেভিল। এখন এই দুজনের হাত থেকে বেচারা কিভাবে বাঁচবে সেটাই দেখবো আজকের গল্পে, যার শেষে রয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট। চলুন তাহলে আর স্পয়লার না দিয়ে মূল গল্পে যাওয়া যাক। মুভির নাম ক্রিমিনাল অর ডেভিল। শুরুতেই আমরা সিধুকে দেখি। তাকে একটি লাল ড্রেস পরা মেয়ে ডাকতে থাকে। সে তাকে তার সাথে যাওয়ার জন্য বলছিল। আর সিধু যখন মেয়েটির দিকে তাকায়, তখনই সে ভয়ঙ্কর দেখতে দুটো চোখ দেখে আটকে ওঠে। আর পরক্ষণেই তার ঘুম ভাঙলে সে বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন ছিল। তখনই আমরা তার হাতে একটা হরর মুভির সিডি দেখি। আর গতকাল রাতে সে ওই মুভিটি দেখার ফলেই এই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। তো সকালবেলা সে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলে আয়নার দিকে তাকিয়ে তার দেখা দুঃস্বপ্নের কথাই ভাবতে থাকে, যেটা ভেবেই তার গা ছমছম করতে থাকে। তখনই তার মা কল করলে তার মা তাকে জিজ্ঞেস করে সে কি সকালের খাবার খেয়েছে। সিধু জানায় না, সে এখনো খাবার খায়নি, কারণ সে মুভি দেখেছিল আর এখন সে সিডিগুলো জমা দিতে যাবে। তখন তার মা তাকে জিজ্ঞেস করে সে কি আবারও সেই হরর মুভিগুলো দেখেছে। সিধু বলে হ্যাঁ, সে হরর মুভি দেখেছে আর এখন সে ভয়ও পাচ্ছে। তখনই তার মা বলে ঘরে তো আরো অনেক মুভির সিডি আছে, কিন্তু সে সেগুলো না দেখে এসব আজে বাজে মুভি কেন দেখে? এসব দেখে আর ভয় পায়, কি দরকার এসব দেখার? উত্তরে সিধু বলে তার তো সব মুভি ভালো লাগে না, তার শুধু হরর মুভি পছন্দ। এটা শুনেই তার মা তাকে বকা দেয়, কারণ সিধু তো বাড়িতে একা থাকে আর সে যদি এসব জিনিস দেখে ভয় পেয়ে যায় তাহলে তো তার বাবা মাও চিন্তিত হয়ে থাকবে, তাই না? তাই তার মা তাকে এসব দেখতে বারণ করে। তো তাদের কথায় আমরা জানতে পারি যে তার বাবা মা কোন এক আত্মীয়র বিয়েতে গেছে আর 3 দিন পরই তারা বাড়ি ফিরে আসবে। আর এই 3 দিন সিধুকে একাই থাকতে হবে। তো কিছুক্ষণ কথা বলেই তারা কল কেটে দেয়। এরপরই আমাদের সিধুর সম্পর্কে বলা হয়। সিধু বাড়িতে আপাতত একা আছে আর তার সাথে আছে তার বাবার তেলেগু মুভির বই, যেগুলো সে মাঝে মধ্যেই পড়ে। তাদের বাড়িতে একটা টিভিও আছে, যেখানে শুধু তেলেগু চ্যানেলই রয়েছে আর কোনো চ্যানেল নেই। আর এটা তার মায়ের পছন্দ। তার মা তেলেগু চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল দেখেই না। আর সেও হয়েছে তার মায়ের মতোই। আর যখনই তার মন খারাপ থাকে তখনই সে মাছেদের খাবার দিয়ে তাদেরকে গল্প শোনায়, এতেই তার মন ভালো হয়ে যায়। এভাবেই তার জীবন চলছিল। তো এরপরই আমাদেরকে আজকের গল্পের নায়িকা রাক্সাকে দেখানো হয়। দেখা যায় রাক্সাকে চতুর্দিক থেকে কয়েকটি গাড়ি ঘিরে ধরেছে এবং তখনই একজন গুন্ডা এসে তার হাত ধরে। কিন্তু রাক্সা তো আর কোনো মামুলি মেয়ে নয়, সে শত্রুর মোকাবেলা করতে জানে। তাই সে এক চট দিয়েই ওই গুন্ডাটিকে মাটিতে ফেলে দেয়। এরপরই সেই গুন্ডাগুলোর আস্তানায় গিয়ে সে সবাইকে একটা লাঠির সাহায্যে শায়েস্তা করে এবং তার গাড়িতে করে চলে যায়। এরপর আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। আমরা একটা পার্ক দেখতে পাই, যেখানে কেউ একজন একটি বেঞ্চের উপর লিখে রেখেছিল যে সে তাকে খুন করবে। আর যেই কথাটা লিখেছে সে একজন কিডন্যাপার। আর সকালের মধ্যেই এটি ছিল 4র্থ মিসিং কেস। আর এসিপি মাহেশের উপর দায়িত্ব এসেছে এই সিরিয়াল কিডন্যাপারকে যে করেই হোক খুঁজে বের করার। তো সেই সময় ইনভেস্টিগেশন টিমের একজন সদস্য চারান, সে মাহেশকে জিজ্ঞেস করে তার কি মনে হয় কিডন্যাপার নিজের কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তখন মাহেশ বলে যেহেতু তাদের কাছে কোনো প্রকার ইনফরমেশন নেই এবং কিডন্যাপার এখনো কোনো কিছু ডিমান্ড করছে না, তাই তারা এখনো জানে না যে কেন সেই কাজগুলো করছে। তাই তাদেরকে আগে এই কেস সম্বন্ধে আরো ডিটেলসে জানতে হবে, তাহলেই তারা কিডন্যাপার পর্যন্ত পৌঁছাতে পারবে। যাই হোক, তো এরপর সে ফরেন্সিক রিপোর্টের কথা জিজ্ঞেস করে। তখন চারান বলে তারা রিপোর্ট তো এখনো হাতে পায়নি, কিন্তু যে কোনো সময় রিপোর্ট চলে আসবে। সে আরো বলে প্রেসের লোক এসেছে যারা মাহেশের সাথে কথা বলতে চাইছে, তাই সে কি তাদের সামনে কথা বলবে? যে কথা শুনে মাহেশ বলে যে সে প্রেসের সামনে যে যাবে, তো সেখানে গিয়ে সে কি বলবে এটা কি চারান জানতে চায়? চারান তখনই চুপ হয়ে যায়। আর মাহেশ বলে তাদের কাছে আসলে এই কেস নিয়ে কোনো ডিটেলস নেই, কোনো প্রকার কোনো ইনফরমেশনও নেই। সে প্রেসের সামনে গিয়ে কি বলবে? তাই যতক্ষণ না তারা ইনফরমেশন পাবে ততক্ষণ তারা প্রেসের সামনেই যেতে পারবে না। এতে করে তাদের উপরই প্রশ্ন উঠবে। তাই আপাতত প্রেসকে ইগনোর করাই ভালো। তো এরপর আমাদের আবারও সিধুকে দেখানো হয়।
সে একা একাই ব্রেকফাস্ট করছিল। সেই সময়ই সে অনুভব করে কেউ যেন তার আশেপাশে আছে। আর তাছাড়া স্বপ্ন দেখার পর থেকে তো সে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েই আছে। তো দেখা যায় হঠাৎই কারেন্ট চলে আসে, তাই টিভি অটোমেটিকভাবে চালু হয়ে যায় এবং টিভিতে সম্প্রচার হওয়া মুভিতে একটি মেয়ে চিৎকার করে ওঠে। আর এতেই তো বেচারা প্রচন্ড ভয় পেয়ে যায়। তো এরপরই সে টিভির ব্যাপারটা বুঝতে পারে আর তাড়াতাড়ি করে গিয়ে টিভি অফ করে দেয়। আর ঠিক সেই সময়ই কলিং বেল বেজে ওঠে, তাই সে দ্রুত গিয়ে দরজা খোলে আর দেখে তাদের বাড়ির কাজের মেয়ে ম্যাগি এসেছে। আর ম্যাগি এসেই সিধুকে বলে বাড়িতে কি সে একা, আর কেউ নেই। তখন সিধু তাকে বেশি ভাব দেখাতে বারণ করে, কারণ সে ভালো করেই জানে সিধুর বাবা মা বাড়িতে নেই। তাই সে তাকে এসব উল্টোপাল্টা গল্প বাদ দিয়ে নিজের কাজ করতে বলে। তো ম্যাগিও তার কাজ করতে যেতে লাগলে সিধু ম্যাগির থেকে তার ফোনটি নিয়ে নেয়, কারণ সে খুব ভালো করেই জানতো যে ম্যাগি 1 নাম্বারের কাজ চোর। সে সব কাজে ফাঁকি দেয়, আর তার কাছে যদি ফোন থাকে তাহলে সে কাজ না করে ফোন নিয়েই ব্যস্ত থাকবে। তাই সে আগে ভাগে সচেতনতার সাথে ফোনটি নিয়ে নেয়। কিন্তু ফাঁকিবাজ ম্যাগি তো আর ফোন নেই বলে দমে থাকবে না। সে কাজের ফাঁকে ফাঁকে সিধুর জন্য রাখা সমস্ত খাবার সাবার করে দেয়। সে ফ্রিজ থেকেও কয়েক রকমের খাবার নিয়ে খেয়ে ফেলে। আর তখনই সে ভাবতে থাকে এভাবে খাবার খেয়ে খেয়ে মোটা হয়ে গেলে তো কেউ তাকে আর বিয়ে করবে না। তাই তাকে এভাবে খাবার না খেয়ে বরঞ্চ সিধুর উপরেই লাইন মারা উচিত, যাতে করে সিধু তার প্রেমে পড়ে যায় আর তাকে বিয়ে করে নেয়। আর এখন যেহেতু সিধুর বাবা মা বাড়িতে নেই, তাই তার ফ্লার্ট করতেও বেশি অসুবিধা হবে না। এই কথা ভেবেই সে সিধুকে তার দিকে আকৃষ্ট করতে যায়, কিন্তু তার কাছে তো কোনো ফুল নেই। সিধুকে সে প্রপোজ করবে কিভাবে? তাই উপায়ান্তর না পেয়ে সে একটা ফুলকপি নেয় আর সেটাই সিধুকে দিতে চায়। কিন্তু তখনই তার এই মোটা মাথায় 1% সিক্স সেন্স কাজ করাতে সে আস্ত ফুলকপি না নিয়ে ফুলকপির কিছু অংশ ভেঙে সিধুর দিকে ছুঁড়ে মারে। কিন্তু সিধু তো তার দিকে তাকিয়েও তাকে বেশি একটা পাত্তা দেয় না। তাই এবার সে রাগ করে সিধুর ব্রেকফাস্টের জন্য রাখা সমস্ত জুসই খেয়ে ফেলে। যাই হোক, এরপর মন খারাপ করে সে তার সব কাজ শেষ করে আর এই বাসা থেকে চলে যেতে লাগে। তখনই সিধু তার জুসের বোতল খালি দেখে ম্যাগিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, আমার এই বোতল খালি কেন? তখন ম্যাগি কি আর বলবে, তাই সে মিথ্যা কথা বলে যে সে জুসের মধ্যে মাছি পড়ে গিয়েছিল, তাই তো সে তা ফেলে দিতে বাধ্য হয়েছে। তখন সিধু বলে সে খুব ভালো করেই জানে দোষ মাছির না, দোষ তো আসলে গিরগিটির। অর্থাৎ সে তো জানতো এই কাজ ম্যাগিরই হতে পারে। সেই নিশ্চয়ই জুস খেয়ে ফেলেছে আর এখন মাছির দোষ দিচ্ছে। তো তখন ম্যাগি মনে মনে ভাবতে থাকে যে সে তো কোনো ডায়নোসরের থেকে কম না, আর সিধু তো তাকে মাত্র গিরগিটির সাথে তুলনা করেছে। বুঝুন, নিজেই নিজেকে ডায়নোসর বলছে। যাই হোক, এরপর সে পাশের বাড়িতে রান্না করার কথা বলে সেখান থেকে চলে যায়। ম্যাগির চলে যাওয়ার পরই সিধু যায় গোসলে। কিন্তু তখনই আমরা তার পেছনের কাচের মধ্যে হঠাৎ একটা হাতের ছাপ দেখতে পাই। আর সিধুর তো তখন শুধুই মনে হচ্ছিল কোনো এক অজানা শক্তি বালতির পানিতে মাথা চুবিয়ে রেখেছে, কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটে না। সিধুর কাছে বারবার মনে হচ্ছিল যে কেউ তার আশেপাশে আছে, কিন্তু বাড়িতে তো সে একা। তো কিছুক্ষণ পরই সে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে আর ঝাপসা আয়নার মধ্যে সে একটা প্রশ্নবোধক চিহ্ন আঁকে। তখনই সে তার পেছন দিয়ে কিছু একটাকে দ্রুত গতিকে যেতে দেখে। তাই সে প্রচন্ড ঘাবড়ে পেছনে তাকায়, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। এরপর সে যখন আয়নার দিকে তাকায় তখনই সেই আয়নার মধ্যে একটা টিক চিহ্ন আঁকা দেখে, কিন্তু সে তো তা আঁকেনি। তাহলে এই চিহ্ন কে আঁকলো? নাকি সে চোখে ভুল দেখেছে? এইভাবে সে তার চোখ মুছে আবারও আয়নার দিকে তাকায়। তখন সেখানে সে তার আঁকা চিহ্ন ছাড়া আর কোনো চিহ্নই দেখতে পায় না। তাই এবার সে ধরে নেয় যে এটা হয়তো তার মনের ভুল। সে ভয় পাচ্ছে বলেই হয়তো এসব উল্টোপাল্টা জিনিস দেখছে। এদিকে এসিপি মাহেশ সেই ক্রাইম সিনে পৌঁছে যায় আর সেখানে গিয়ে সে এদিক সেদিক খুঁজতে থাকে যে এখানে কোনো ক্লু পাওয়া যায় কিনা। তো তখনই সে সেখানে একটি লিপস্টিক খুঁজে পায়। সেই সময় একজন কনস্টেবল এসে জানায় ক্রাইম সিনে পাওয়া রক্ত দিয়ে লেখাগুলো আসলে রক্ত ছিল না, সেই লেখাগুলো ছিল আসলে লিপস্টিক দিয়ে লেখা। যেই কথা শুনে মাহেশ বুঝতে পারে যে তারা এতদিন সাসপেক্ট একজন ছেলেকে মনে করলেও আসল ক্রিমিনাল তো একটা মেয়ে, আর সেই হয়তো এই লিপস্টিকটা ব্যবহার করে ওইসব লেখা লিখেছিল। তো তখনই আমাদেরকে রাক্সাকে দেখানো হয় যে বেশ সেজে গুজে কোথাও যাচ্ছিল। এদিকে সিধু ভাবতে থাকে এসব কি তার মনের ভুল, নাকি সত্যি বাড়িতে সে ছাড়াও অন্য কারো উপস্থিতি আছে।
ঠিক সেই সময় ম্যাগি কাজে আসে আর এবার সে একটা বুদ্ধি বের করে। তো এবার সে ম্যাগিকে তার রুমে পাঠিয়ে দেয়। আর ম্যাগি তো এতে খুশিতে আটখানা, কারণ সে তো ভাবছে সিধু হয়তো তাকে পছন্দ করে, তাই তাকে বেডরুমে যেতে বলছে। কিন্তু সে সিধুর রুমে গেলেই সিধু বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়, কারণ সে পরীক্ষা করতে চাইছিল যে বাড়িতে যদি সত্যি অশরীরী কিছু থেকে থাকে তাহলে ম্যাগিও তা দেখতে পাবে। তাই সে এবার চুপচাপ তার ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকে। কিন্তু বেশ কিছুক্ষণ হওয়ার পরও সে ম্যাগির কোনো সাড়া শব্দ শুনতে পায় না। তাই সে খুব ঘাবড়ে যায় আর ভাবতে থাকে ম্যাগির কোনো বিপদ হয়নি তো। এটা ভেবেই সে দ্রুত রুম খুলে ভিতরে যায়, কিন্তু সেখানে সে ম্যাগিকে না পেয়ে ওয়াশরুমে যায়। আর সেখানে গিয়েই সে দেখে ম্যাগি তো মনের সুখে বসে বসে সিগারেট টানছে। এটা দেখেই তো তার মেজাজটা গরম হয়ে যায় আর সে ম্যাগিকে বলে যে তার রুচি এত খারাপ যে সে সিগারেটও খায়। ম্যাগি বলে এটাই তার থেকে নেয়া প্রথম সিগারেট। সে তো সিগারেট কেনেই না, তাই সবসময় খায়ও না। কিন্তু যখন সিধুর বাবা বাড়িতে থাকে তখন সে তার বাবার সিগারেট থেকে একটা চুরি করে নিয়ে নেয়। কিন্তু সিধু এতদিন নিজেও জানতো না যে তার বাবা সিগারেট খায়। কিন্তু ম্যাগি এটা কিভাবে জানে তা জিজ্ঞেস করলে ম্যাগি বলতে থাকে যে কর্তাদের অনেক সিক্রেটই তারা জেনে থাকে, এটা এমন কোনো বড় ব্যাপার নয়। এই বলেই সে সিধুকে তার প্রতিবেশীর বাড়ির চাবি দেয়, যেখানে বিদেশ থেকে একজন মেয়ে এসেছে। কিন্তু ম্যাগি যেহেতু বাড়ি চলে যাচ্ছে তাই সে সিধুকে সেই মেয়েটির বাড়ির চাবি দিয়ে দেয়, যাতে করে সে মেয়েটিকে চাবিটি দিয়ে দিতে পারে। তো এরপরই আমাদের এসিপি মাহেশকে দেখানো হয়, যারা খোঁজ পেয়ে একটি জায়গায় যায় যেখানে একটি গাছের উপর কিছু মন্ত্র লেখা ছিল। আর গাছের বিভিন্ন ডালে মেয়েদের ব্যবহার করা জিনিসপত্র টাঙিয়ে রাখা হয়েছে। এসব দেখে মাহেশ খুব ভালোভাবেই বুঝতে পারে যে এখানে কালো জাদু করা হচ্ছিল। আর উড়িষ্যার কিছু জাতির মানুষ এই কালো জাদুর চর্চা করে, আর তারা মেয়েদেরকে স্যাক্রিফাইস করে শক্তিশালী হওয়ার জন্য। আর তারা এই সমাজেই বসবাস করে। আর সমাজের অনেক শিক্ষিত মানুষও এই কাজের সাথে জড়িত, যাদেরকে দেখে বোঝার উপায় নেই যে তারা এসব করে বেড়ায়। আর এসব কাজে বলি দেওয়ার আগে ভিকটিমকে হিপনোটাইজড করা হয়। আর যেই লেডি কিডন্যাপার এই কাজ করছে সে তো অনেক বড় সাইকো। মাহেশ আরও বলে দিল্লিতে হিপনোটাইজ করে একজন মহিলা 8 জন মানুষকে হত্যা করেছে। এরপর তাকে পুলিশ গ্রেফতার করলে সে জেল থেকেও পালিয়ে যায়। আর সে শিওর যে লেডি কিডন্যাপারই দিল্লির সেই কিডন্যাপার। তাই সে লেডি কিলারের ব্যাপারে ডিটেলস বের করতে বলে এবং প্রেসের মধ্যে এই খবর ছড়িয়ে দিতে বলে। আর শহরের সবাইকেও সতর্ক করে দিতে বলে। এদিকে আমরা রাক্সাকে দেখি যে একটা রেস্টুরেন্টে গেলে সেখানে থাকা একজন গুন্ডা তাকে বিরক্ত করে। কিন্তু রাক্সা তো আর চুপ থাকার মেয়ে নয়, তাই সে সঙ্গে সঙ্গে ওই গুন্ডাটিকে মেরে এক সাইডে সরিয়ে দেয়। তখনই গুন্ডাটির সাথীরা সেখানে চলে আসে। আর রাক্সাও তখন একটি নান চাকু দিয়ে মেরে তাদেরকে নাকানি চুবানি খাওয়ায়। অপরদিকে সিধু তার প্রতিবেশী মেয়েটার কথা ভাবতে থাকে যে তার কাছে চাবি নিতে আসবে। সে ভাবতে থাকে মেয়েটি দেখতে কেমন হবে, সে কি সুন্দরী হবে। আর তখনই উপরের ঘর থেকে আওয়াজ আসলে সে সেখানে যায়। আর সে সেখানে গিয়ে দেখে বাতাসের কারণে একটা ছোট বইয়ের শেলফ পড়ে গেছে আর বইগুলো মাটিতে পড়ে রয়েছে। এটা দেখেই সে ওই বইগুলো তুলতে যায়। তখনই দেখে সেখানে একটি বই ছিল যার নাম হলো হাউ টু ফাইন্ড ঘোস্ট, অর্থাৎ ভূত খোঁজার বই। আর সে যেহেতু ভূতের বই পড়তে ভালোবাসে তাই সে এবার এই বই পড়তে শুরু করে, যেখানে ভূতের উপস্থিতি টের পাওয়ার জন্য দুটো মেথডের কথা বলা হয়েছে। প্রথমটি হলো গ্লাসের মধ্যে পানি এবং কপার মেশানো এবং বইয়ে লেখা মন্ত্র পড়া। যেই মন্ত্র পড়ার পর যদি গ্লাসের পানিতে ধোঁয়া সৃষ্টি হয় তাহলে বোঝা যাবে যে সেখানে আত্মা আছে। আর দ্বিতীয় মেথড আরো কঠিন এবং বিপজ্জনক, যেটা সবার পক্ষে করা সম্ভব নয়। তো সিধু এবার সবার আগে একটি গ্লাসে পানি নিয়ে তার মধ্যে কপারের পয়সা দেয়। এরপর গ্লাসের উপর হাত রেখে বইয়ে লেখা মন্ত্র পড়তে থাকে। আর তখনই গ্লাস থেকে ধোঁয়া বের হতে শুরু করে, যে জন্য সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তার মানে তার বাড়িতে অশরীরী কিছু আছে। এবার সে প্রচন্ড ভয়ে দ্রুত তার বন্ধু আজাইকে কল করে। বেচারা আজাই তো 2 মাস আগেই বিয়ে করেছে, আর সে ডে শিফটে কাজ করে আর তার স্ত্রী নাইট শিফটে। তাই তারা দুজন একসাথে সময়ই কাটাতে পারে না। তাই তার অফিস থেকে ফেরা এবং তার স্ত্রীর অফিসে যাওয়ার আগের সময়টুকুই তারা দুজন একটু একসাথে কাটায়। কিন্তু আজ সিধুর গল্প শুনতে আসায় সে তো তার স্ত্রীর সাথে সময়ই কাটাতে পারে না, যে জন্য তার স্ত্রী বারবার তাকে কল করলে সে চলে যেতে চায়। কিন্তু সিধু তাকে কোনোভাবেই যেতে দেয় না এবং সমস্ত ঘটনা খুলে বলতে থাকে।
তখন সে তাকে বলে যে সিধু তো হাই স্কুলে থাকতে একটা হরর মুভি দেখে এক সপ্তাহ ঘুমাতে পারেনি, আর এখন সে এসব আত্মা ডাকার বই পড়ছে। কি দরকার এসব করার? আর এখন খামোখা ভয় পাচ্ছে। সিধু বলে আজ তাকে বাড়ি ফিরতে হবে না, সে এখানেই থাকুক, কারণ আজ তারা দুজন একসাথে মিলে আত্মা ডাকবে আর দেখবে এই বাড়িতে আসলেই কোনো আত্মা আছে কিনা। কিন্তু অজয় তো তার কোনো কথা শোনে না, সে সেখান থেকে চলে যায়, কারণ তার স্ত্রী তাকে বারবার কল করছিল। আর তাছাড়াও সে সিধুর এসব অদ্ভুত কর্মকাণ্ডে একেবারেই বিশ্বাসী ছিল না, তাই সে তার স্ত্রীর সাথে সময় কাটানোকেই বেশি প্রাধান্য দেয়। যাই হোক, তো যে জন্য বাধ্য হয়ে সিধু একাই পরের মেথড ব্যবহার করে আর আত্মা খুঁজতে থাকে। সে এবার একটি ওজা কার্ড নেয় এবং বইয়ে লেখা কথা মতো সম্পূর্ণ ঘর অন্ধকার করে ফেলে। এরপর একটা মোম জ্বালিয়ে নেয়। এরপর সে আত্মাকে ডাকতে থাকে এবং নিজে নিজে কিছু প্রশ্ন করতে থাকে, যেমন তার নাম কি সিধু, আর তার এই প্রশ্নের সাথে তার হাত অটোমেটিক্যালি ইয়েসে যায়। এরপর সে তার জন্ম তারিখ জিজ্ঞেস করলে তার হাত অটোমেটিক নড়াচড়া করে তার জন্ম তারিখও বলে দেয়, যে জন্য সে কিছুটা ঘাবড়ে যায়। এরপর সে ওই আত্মার উদ্দেশ্যে জিজ্ঞেস করে সে কি তাকে মারতে এসেছে, যার এই প্রশ্নের সাথে সাথে তার হাত ইয়েসের দিকে যায়। তখনই সে তার হাতকে ইয়েসে যাওয়ার জন্য বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু এতে সে ব্যর্থ হয়। আর তখনই একটি ভয়ঙ্কর হাত তার হাত ধরলে সে তাকিয়ে দেখে যে ভয়ানক দেখতে কিছু একটা তার পাশে বসে আছে। এটা দেখেই তো সে ভয়ে চিৎকার করে ওঠে আর এক ছুটে ওই রুম থেকে বের হয়ে যায়। সে ভাবতে থাকে এই ভূত বা আত্মা সেই মুভি থেকে বের হয়েছে হয়তো, তাই সে ওই সিডিটি ফেরত দিয়ে আসার জন্য প্রস্তুতি নেয়। এরপরই সে গাড়ির চাবি খুঁজতে আলমারির সামনে গেলে আলমারির ভেতর একটা মেয়ের আত্মা দেখে। এটা দেখেই তো সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এবার সে এক ছুটে বাড়ি থেকেই বেরিয়ে পড়ে আর তার গাড়ি নিয়ে সেখান থেকে যেতে থাকে। গাড়ি চালাতে চালাতে সে ভাবতে থাকে সে আর কখনো বাড়িতে একা থাকার সময় ওইসব হরর মুভি দেখবে না। আর তার মা ঠিকই বলেছে, এসব হরর মুভি দেখা ভালো নয়। তাই সে ওই দোকানে যায় যেখান থেকে সে হরর মুভির সিডিটা নিয়েছিল, কিন্তু সে সেখানে গিয়ে দেখে দোকান তো বন্ধ। আর তার বাড়ি থেকে আত্মাগুলো তাড়ানোর একমাত্র উপায় হলো সিডিটি যেই দোকান থেকে সে নিয়েছে সেখানে আবারও ফেরত দেয়া। কিন্তু দোকান যে বন্ধ, তাই সে এখন ভাবতে থাকে সে কি করবে। সে কি এই দোকান খোলা পর্যন্ত অপেক্ষা করবে নাকি চলে যাবে? সে যে এখন কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারে না। এদিকে এসিপি মহেশ এবং তার টিম নতুন একটি জায়গায় আসে যেখানে সেই লেখাটি লেখা ছিল, আর এখানেও একটি মেয়ে নিখোঁজ ছিল। তখন চারান মহেশকে বলে যে তারা যদি স্পেশাল ফোর্সের সাথে কোলাবোরেট করে তাহলে তাদের কাজের গতি আরো বাড়বে আর তারা সহজেই এই কেস সলভ করতে পারবে। কিন্তু মহেশ বলে তারা কারো সাথে মিলে এই কেস সমাধান করবে না, তারা একা এই কেস সমাধান করবে। মহেশ ব্যক্তিগতভাবে এই কাজ সমাধান করবে। এই বলে সে তাকে পুরো এলাকার সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে বলে দেয়। অন্যদিকে সিডি ফেরত দিতে না পেরে সিধু আবারও বাড়ি ফিরে আসে। তখন তার মা তাকে কল করে আর জানায় সে কি নিউজ দেখেছে, শহরে এক সাইকো ঘোরাফেরা করছে, তাই সে যেন বাড়ি থেকে বের না হয়, সে যেন একটু সাবধানে থাকে। সিধুও তো এই কথা শুনে তার মাকে জানিয়ে দেয় ঠিক আছে, সে বাড়ি ছেড়ে বাইরে বের হবে না, সে বাড়িতেই থাকবে। এই বলেই সে নিউজ দেখতে থাকে। আর আমরা দেখি টিভিতে রাক্সাকে দেখানো হচ্ছে, যাকে সিরিয়াল কিডন্যাপার বলে চিহ্নিত করা হচ্ছে, কারণ সে দিল্লির জেলখানা থেকে পালিয়ে এসেছে। যাই হোক, তো সিধু মনের সুখে টিভি দেখতে যাবে, তখনই উপরের ঘর থেকে কিছু একটা ভাঙার শব্দ শোনা যায়। এতেই তো সে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে তা চেক করার জন্য সে এবার উপরের ঘরে যাবে বলে ভাবতে থাকে, কিন্তু তখনই দেখা যায় উপর থেকে কিছু একটা হুট করে নিচে পড়ে যায়। তো এবার সে প্রচন্ড সাহস নিয়ে একটা লাঠি সাথে করে সেই মানুষটিকে মারতে লাগলে দেখে হঠাৎই সে গায়েব হয়ে গেছে, অর্থাৎ সেই আত্মাটি আবারও গায়েব হয়ে গেছে। এবার আর তার নিস্তার নেই, সে এবার আত্মাকে ধরে দেখাবেই দেখাবে। এই ভেবে সে চলে যায়, কারণ এত ভয় পেয়ে সে থাকতে পারছিল না। সে এবার রাগের চোটে আবারও সেই সিডিটি ফেরত দিতে যায়। এবার ওই দোকান খোলা ছিল, যা দেখে সে অনেক খুশি হয়ে যায় আর স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সে দোকানে গিয়ে দোকান মালিককে বলে যে সে কি সিডি দিয়েছে, হ্যাঁ, যে বাস্তবে এখান থেকে ভূত বের হয়ে যাচ্ছে।
আর এসব ফালতু সিডি যেন সে বিক্রি না করে। এই বলেই সে বাড়ি ফিরে যেতে লাগে। আর ওই সিডিও ফেরত দিতে পেরে সে তো মহা খুশি হয়, কারণ বাড়িতে এখন আর ভূত নেই। সিডি যেহেতু নেই, তাহলে ভূত আসবে কোথার থেকে? কারণ তার তো ধারণা ভূত ওই সিডির ভিতরেই ছিল। কিন্তু সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই একজন বাইকার এসে তার গাড়ির সামনে পেছনে বাইক চালাতে থাকে, যে জন্য সিধু প্রচন্ড বিরক্ত হয়ে যায় আর তার গাড়ি অন্যদিকে নিয়ে যায়। কিন্তু এরপরও দেখা যায় সেই বাইকার অনেকক্ষণ তার পিছু করে এবং তাকে বেশ বিরক্তও করে। এরপর কোনোভাবে সিধু বাড়ি ফিরে যায়। আর বাড়ি এসে তো সে অনেক খুশি, কারণ এখন আর ভয় পাওয়ার জন্য সেই আত্মা তো এখানে নেই। তাই সে বাড়িতে গিয়ে খুব নাচতে থাকে। তার খুশির তো কোনো ঠিকানাই থাকে না। কিন্তু যখনই তার চোখ জানালার উপরে পড়ে, তার চোখ তো ছানা বড়া, কারণ সে দেখে জানালার মধ্যেই লেখা ছিল আই উইল কিল ইউ, অর্থাৎ সে কিলার তার বাড়ি পর্যন্ত চলে এসেছে। এটা দেখেই তো তার গলা শুকিয়ে যায়। এরপরই সে আজকের দিনের কথা ভাবতে থাকে, বিশেষ করে সেই বাইকারের কথা, যে কোনো কারণ ছাড়াই তার সামনে পেছনে ঘুরঘুর করছিল। এসবের সে কোনো মানেই খুঁজে বের করতে পারে না। এদিকে মাহেশদের কাছে খবর আসে যে আরো একটা মেয়ে কিডন্যাপ হয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথেই তারা ক্রাইম সিনে চলে যায়। সেখানেও সেই লিপস্টিক দিয়ে লেখা দেখে তারা। তখনই একজন কনস্টেবল বলে পাশের একটি রেস্টুরেন্টে একটি মেয়ে কিছু গুন্ডাদেরকে মারধর করেছে এবং সে সেখানকার অনেক ফার্নিচারও ভেঙে ফেলেছে। এদিকে সিধুর বাড়িতে রাক্ষা আসে, আর সেই হলো তার নতুন প্রতিবেশী। তাই সে সিধুর কাছে তার বাড়ির চাবি চায়। সিধুও তাকে তা দিয়ে দেয়। সে তেমন কোনো চিন্তাই করে না। কিন্তু রাক্ষাকে দেখেই তো তার দিলের ঘন্টি বেজে ওঠে। পরের দিনই তার মা তাকে কল করে জানায় তাদের প্রতিবেশী শর্মাদের বাড়িতে যেই মেয়েটি এসেছে, অর্থাৎ রাক্ষার ফ্ল্যাটে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছে, যে জন্য সে ভয় পাচ্ছে। তাই সিধু যেন রাক্ষাকে তাদের ফ্ল্যাটে নিয়ে আসে। যে কথা শুনে সিধু অনেক খুশি হয়ে যায়, কারণ সে রাক্ষার সাথে সময় কাটাতে পারবে। তো এরপরই সে রাক্ষাকে তার বাড়িতে নিয়ে আসে। আর কথায় কথায় আমরা জানতে পারি রাক্ষা তার আঙ্কেলের বাড়িতে এসেছে। আর রাক্ষার আঙ্কেল এবং সিধুর বাবা মা একই বিয়ের অনুষ্ঠানে গিয়েছে। তো রাক্ষা বলে সে অনেকদিন কোনো বিয়ের অনুষ্ঠানে যায়নি। সে দেশি খাবারগুলো খুব মিস করে। আর তার যেহেতু অনেক খিদে পেয়েছিল, তাই সিধু তাকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর সিদ্ধান্ত নেয়। তো দেখা যায় সে সামান্য কিছু সবজি কেটে বাকি সবজি কাটার জন্য রাক্ষাকে ছুরিটা দিয়ে দেয়। কিন্তু এই ছুরি হাতে পেয়েই রাক্ষা যেন অন্যরকম হয়ে ওঠে। সে ছুরি পেয়ে তার সাইকো স্বভাবে চলে যেতে লাগে, কিন্তু কোনো রকমে সে নিজেকে কন্ট্রোল করে। এরপরে সিধু রাক্ষাকে তার বাড়ি ঘুরিয়ে দেখায়। সে তাকে তার অ্যাকোরিয়াম দেখাতে থাকে, যেখানে মাছ দেখে রাক্ষা সেগুলোর বেশ প্রশংসা করে। কিন্তু সত্যিকার অর্থে তো তার মতো সাইকো মাছ নয়, রক্ত এবং ধারালো অস্ত্র দেখে খুশি হয়। তো সেই সময় আবার কলিং বেল বেজে ওঠে। তাই সে নিজে যায় দরজা খুলতে। তো দেখা যায় সিধুর নামে একটা পার্সেল আসে। কিন্তু সে ডেলিভারি ম্যানকে বলে এই নামে এখানে কেউ থাকে না। কিন্তু ডেলিভারি ম্যান বলে এটা তো সিধুরই বাড়ি, কারণ সে এর আগেও 3 দিন এখানে পার্সেল ডেলিভারি দিয়েছে। তবে রাক্ষা বলে এই নামের কেউ এখানে থাকে না। এই বলেই সে ডেলিভারি ম্যানের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। তখনই সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিধু সেখানে এলে রাক্ষা বলে আসলে ভুল অ্যাড্রেসে চলে এসেছিল। সিধু তখন তাকে বলতে থাকে সে তো দেখা যাচ্ছে এখানকার সম্পর্কে অনেক কিছু জানে। তখন রাক্ষা বলে হ্যাঁ, সে সব কিছু জানে। এদিকে এসিপি মাহেশকে তার স্ত্রী বারবার কল করে বিরক্ত করছিল, কারণ সে তার স্ত্রীকে মুভি দেখাতে নিয়ে যাবে এই বলেই কথা দিয়েছিল। কিন্তু এখন সে এমন এক কেস নিয়ে পড়েছে যে এক মুহূর্ত সে দেরি করতে চাইছে না। তাই সে চারানকে দিয়ে তার স্ত্রীর সাথে কথা বলায়। চারান বলে মাহেশ তো কাজে খুব ব্যস্ত, তাই সে কথা বলতে পারবে না। তখন মাহেশ বলে সে তার স্ত্রীকে কথা দিয়েছিল, কিন্তু সেই কেসের জন্য তার কথা রাখতে পারছে না। তবে তার স্ত্রী তো সকাল থেকেই তাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছে। সে আরো বলে সে লেডি সাইকো কিলার আরো অনেক ভালো, কারণ সে মারার আগে সময় বলে দেয়। কিন্তু স্ত্রীরা তো রোজ যে কোনো সময় বারবার তাদেরকে মারতে পারে, কারণ তারা ডাইনির মতো। তখনই চারান তাকে জিজ্ঞেস করে সে কি কল কেটে দিবে। যেই কথা শুনে মাহেশের তো মাথায় হাত, কারণ তার স্ত্রী তার বলা সমস্ত কথা শুনে ফেলেছে। আর না জানি আজ বাড়ি ফিরলে তার জন্য কি অপেক্ষা করছে। এদিকে সিধু আর রাক্ষা মিলে নিউজ দেখছিল। তখনই টিভিতে সিরিয়াল কিলার বা কিডন্যাপারের ছবি দেখাতে লাগে। তখনই তো রাক্ষা ঘাবড়ে যায়, কারণ টিভিতে যদি তার ছবি দেখায়
তাহলে তো সিধু সন্দেহ করবে, কিন্তু সে কিছু করবে এর আগেই রিমোটে সমস্যা হওয়ার ফলে টিভিটা অটোমেটিক ভাবে অফ হয়ে যায়, যে জন্য এবার সে হাফ ছেড়ে বাঁচে। এরপর সে সিধুকে জিজ্ঞেস করে যে শহরে যে কিডন্যাপ এবং খুন হচ্ছে এ থেকে সে ভয় পায় না? তখন সিধু বলে সে কিচ্ছু ভয় পায় না। এই বলেই সে টিভির দিকে তাকায়। তখন টিভির রিফ্লেকশনে সে রাক্সাকে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে। এটা দেখেই সে যখন রাক্সার দিকে তাকায় তখন সে রাক্সাকে একইভাবে তাকিয়ে থাকতে দেখে বেশ ঘাবড়ে যায়। আর তাকে এভাবে ঘাবড়ে যেতে দেখে তো রাক্সা হাসতে শুরু করে, কারণ সে দেখতে চাইছিল সিধু ভয় পেলে কি করে। তো এরপর সে সিধুকে তার ক্যালিফোর্নিয়ার কলেজ আইডিটি দেখায় আর বলে সে সেখানে থেকেই বড় হয়েছে, তার বাবা মা কেউ নেই, আত্মীয় স্বজনরা মিলেই তাকে বড় করেছে, কিন্তু সব সময় সে লোনলি ফিল করত, তাই তখন থেকে সে কিছু একটা হওয়ার চেষ্টা করত। তো এভাবেই গল্প করতে করতে সে কফি খেতে চাইলে সিধু কফি বানাতে যায়, কিন্তু তখনই আমরা রাক্সাকে দেখি যে সিধুর বাড়িতে কিছু একটা খুঁজছিল, আর সিধুও তার আচার আচরণে কিছুটা সন্দেহ করছিল। তাই সে রান্নাঘর থেকেই উকি দিয়ে দিয়ে রাক্সাকে দেখতে থাকে, আর রাক্সাও বুঝতে পারছিল যে সিধু এবার তাকে সন্দেহ করছে। তাই সে আবারও তার আগের জায়গায় গিয়ে বসে থাকে, আর সিধু রান্নাঘরে ফিরে গেলে সে আবারও কিছু একটা খুঁজতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ চলতে থাকে। তখন সিধু ভাবতে থাকে যে রাক্সাই সেই সাইকো নয় তো। এই ভেবে সে পেছনে তাকাতেই হুট করে রাক্সাকে দেখে যে একটি ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে, আর তখনই তার ঘোর ভাঙে। আসলে সেই সব কিছু চিন্তা করছিল, কিন্তু রাক্সাকে সে কিছুটা ভয়ই পেতে শুরু করেছে। সে তাকে এখন আর সম্পূর্ণ ট্রাস্ট করতে পারছে না, আর সে অনুভব করে কেউ তার পেছনে তাকিয়ে আছে। তাই ধীরে ধীরে সে ড্রয়ার থেকে ছুরিটি নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে এবং আস্তে করে পিছনে ঘুরেই দেখে রাক্সা তো কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। তাই সে আবারও ধীরে ধীরে ওই ছুরিটি রেখে দেয়। তখন রাক্সা তাকে জিজ্ঞেস করে তার কফি বানাতে এত সময় কেন লাগছে। সিধু তখন কফি হয়ে গেছে বলে তাকে সোফায় গিয়ে বসতে বলে। তো রাক্সাও সেখান থেকে চলে যায়। তো এরপর সে যখন কফি নিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ কারেন্ট চলে যায়, আর তখনই সে একটি ছায়াকে খুব দ্রুত গতিতে এদিক সেদিক যেতে দেখে, এবং ছায়াটা যখন স্থির হয় তখন তা অনেক বড় হয়ে দেয়ালের উপরে উঠতে থাকে। এই দৃশ্য দেখেই তো সিধু ভয়ে চিৎকার করে ওঠে। তখনই তার হাত থেকে কফির মগটি পড়ে যায়, আর তার এই চিৎকার শুনে রাক্ষস সেখানে চলে আসে, আর মাটিতে পড়ে যাওয়া কফির মগ থেকে কফি ছিটকে সেটা তার গায়ে পড়লে সে চলে যেতে থাকে ওয়াশরুমের দিকে। কিন্তু তখনই পিছলা খেয়ে সে পড়ে যেতে লাগলে সিধু তাকে ধরে ফেলে। কিন্তু সে তখনই রাক্সার হাতে একটা ট্যাটু দেখতে পায়, যেই ট্যাটুটি কাল সে ভূতের হাতেও দেখেছিল, যে তাকে মারতে এসেছিল। তাই এসব দেখে তো সে আরো ঘাবড়ে যায়, সে কোনো কিছুই মিলাতে পারছিল না। যাই হোক, তো রাক্সা ওয়াশরুমে গেলে সিধুর মনে হচ্ছিল যে বাড়ি থেকে এক ছুটে পালিয়ে যেতে, কারণ বাড়িতে তার প্রচন্ড ভয় করছে। ঠিক তখনই কারেন্ট ফিরে আসে এবং কলিং বেল বেজে উঠলে সে দরজা খুলে দেখে ম্যাগি এসেছে। তাকে দেখে সে এবার অনেক খুশি হয়। যেই ম্যাগি তাকে বিরক্ত করে আজ সে তাকে দেখেই অনেক খুশি হয়ে যায়। তাই সে ম্যাগিকে বলে যে উপরের ঘরে একটা ভূত আছে। প্রথমে ম্যাগি বলে সে মুভিতে অনেক দেখেছে মন্ত্র পড়লে ভূত পালিয়ে যায়। তাই সে সিধুকে একটা লেবু দিতে বলে। সিধুও তখন তাকে লেবু দেয়, কিন্তু লেবু হাতে পাওয়ার পর সে তো নিজেই ভয় পেতে থাকে। সিধু তখন তাকে তাড়াতাড়ি ভূত তাড়াতে বলে, কিন্তু ম্যাগি শর্ত দেয় যে সে যদি ভূত তাড়াতে পারে তাহলে সিধুকে তাকে বিয়ে করতে হবে। আর এখন যেহেতু ম্যাগিকে ছাড়া আর কোনো উপায় নেই, তাই সিধুও তার শর্ত বাধ্য হয়েই মেনে নেয়। এরপরই তারা দুজন উপরের রুমে যায়, আর দরজা খুলেই দেখতে পায় সেখানে রাক্সা বসে আছে। প্রথমবার তো রাক্সাকে দেখে ম্যাগি প্রচন্ড ভয় পায়, কিন্তু এরপরই সে বুকে সাহস নিয়ে ঘরের ভেতরে ঢোকে। কিন্তু তখন সেখানে সে কাউকেই দেখতে পায় না। তাই এবার তারা দুজনেই রাক্সাকে খুঁজতে থাকে। তো এই সময় দেখা যায় তাদের পাশে এসে দাঁড়িয়ে ধীরে ধীরে সে বলতে থাকে যে তারা কি খুঁজছে। যেই কথা শুনেই সিধু এবং ম্যাগি তো ভয় পেয়ে যায়, এবং ম্যাগি ওই লেবুটি রাক্সার সামনে এনে মন্ত্র পড়তে থাকে। কিন্তু এতে করে রাক্সা প্রচন্ড বিরক্ত হয় আর বলতে থাকে সে কেন ভূত হতে যাবে। তখন সিধু বলে সে তার হাতে একটা ট্যাটু দেখেছে, যেটা তাকে মারতে আসা সেই আত্মাটির হাতেও ছিল। তখন রাক্সা বলে এই ট্যাটু অনেক ফেমাস, অনেকের হাতেই এই ট্যাটু আছে, তাই তারা সবাই ভূত নাকি। যেই কথা শুনে
ম্যাগি সিধুর উপর রেগে যায় আর বলতে থাকে সে তো শুধুই তাকে ভয় দেখিয়ে দিয়েছে। এসব শুনে রাক্সা বলে সে ভয় পেয়ে তাদেরকেও ভয় পাইয়ে দিয়েছে। এই বলে সে গ্লাসে থাকা পানি পান করে নেয়, কিন্তু সিধু তাকে পানি পান করতে বারণ করতে করতেই সে সেটা খেয়ে ফেলে, কারণ সেই গ্লাসে থাকা পানির মধ্যে তো কপার আছে আর সে বই পড়ে আত্মা টাকার জন্যই সেই পানি ব্যবহার করেছিল। আর দেখা যায় রাক্সা এই পানি খাওয়ার পরই অন্যরকম হয়ে ওঠে এবং সে তাদের দিকে তেড়ে গিয়ে বলে আজ সে তাদেরকে খুন করে দিবে। যেই কথা শুনে সিধু আর ম্যাগি তো ভয়ে চিৎকার করে ওঠে। রাক্সা তখন খুব হাসতে থাকে, কারণ তাদেরকে ভয় দেখানো খুবই সহজ ব্যাপার। তো এরপর যখন কথায় কথায় ম্যাগি জানতে পারে যে রাক্সা তাদের পাশের বাড়ির যার ফ্ল্যাটের চাবি সে গতকাল সিধুকে দিয়ে গিয়েছিল, তখন সে ভাবতে থাকে যে কাল সে যার থেকে চাবি নিয়েছিল সে কি রাক্সা ছিল। তার কাছে মনে হয় সেই মেয়েটি তো রাক্সা ছিল না, তাই সে কিছু বলতে যাবে তখনই রাক্সা তার দিকে বড় বড় চোখ করে তাকায়। এটা দেখে তো ম্যাগি প্রচন্ড ভয় পেয়ে যায় আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে এসিপি মাহেশ হতাশ হয়ে থাকে, কারণ সে কেস সম্বন্ধে কোনো ক্লুই পাচ্ছে না। অপরদিকে সিধুর মা ল্যান্ডলাইনে বারবার কল করে, কিন্তু রাক্সা তো ল্যান্ডলাইনের তারই খুলে রেখেছিল, কারণ সে সিধুর সাথে কাউকে যোগাযোগ করতে দিতে চায় না এবং সে যেই বাড়িতে আছে তাও কাউকে প্রকাশ করতে দিতে চায় না। এরপর সিধু বই পড়ার সময় গানের গুনগুন শব্দ শুনতে পায়, তাই সে ধীরে ধীরে উপরের ঘরে যায় রাক্সার কাছে। রাক্সা তখন তার মুভি কালেকশন দেখে গান গাইছিল। সিধু বলে সেই মুভিগুলো দেখে, কিন্তু এই মুভিগুলো তাকে এন্টারটেইন করতে পারে না, তাই সে হরর মুভি দেখে আর হরর মুভি তার খুব পছন্দ। তখন রাক্সা বলে যে সে যখন ইউএসএ তে ছিল তখন সে আর তার এক বন্ধু মিলে ভূত নিয়ে রিসার্চ করত, আর এই রিসার্চ করতে করতে তার ফ্রেন্ড একদিন ভূত দেখতে পেয়েছিল, কিন্তু সে কখনো ভূত দেখেনি আর সে জানেও না ভূত বলতে আদৌ কিছু আছে কিনা। কিন্তু এটা একটা সুপারন্যাচারাল পাওয়ার, তাই তাদেরকে না ডাকাই ভালো। রাক্সা সিধুকে সরিও বলে, কারণ সে বারবার শুধু ভূত নিয়ে কথা বলছে, কিন্তু তারা যদি ভয় পেয়ে যায় তাহলে তো জিততে পারবে না। আর লাইফ তো খুবই ছোট, তাই তাদের উচিত এই লাইফকে এনজয় করা, আর নাচ তাদের মনকে ভালো করে দেয়। এই বলেই তারা দুজন নাচতে থাকে। আর নাচতে নাচতে একটা সময় রাক্সার ব্যাগ থেকে হঠাৎই একটা ছুরি মাটিতে পড়ে যায়, যা দেখে সিধু বেশ ঘাবড়ে যায় আর ওয়াশরুমে গিয়ে ভাবতে থাকে রাক্সাই সেই সাইকো মেয়েটি। তার শুরু থেকেই তার উপর সন্দেহ হয়েছিল আর সে একেবারে ঠিক সন্দেহই করেছে, তাই সে আত্মরক্ষার্থে একটি পেপার কাটার পকেটে লুকিয়ে রাখে। এরপরই সে রাক্সাকে খুঁজতে খুঁজতে নিচে আসে আর এখানে এসেই দেখে রাক্সা ডেভিল নামের সেই মুভিটি দেখছিল, যেটা দেখে সে প্রচুর ভয় পেয়েছিল। তাই সে রাক্সাকে বলে যে সেই মুভির সিডি কোথায় পেয়েছে, সে তো এটা ফেরত দিয়ে এসেছিল। রাক্সা বলে তার এই মুভিটি খুব পছন্দ, তাই সে সব সময় এই মুভির একটা কপি নিজের সাথেই রাখে। কিন্তু সিধু বলে এই মুভির মধ্যে থাকা আত্মাটি তাকে মারতে আসে, তাই সে এই মুভি দেখে না। তখন রাক্সা বলে এই মুভির মধ্যে থাকা ডেভিল তাকে মারতে আসছে। এই কথাটা তো খুবই হাস্যকর, কিন্তু সিধু ইতিমধ্যেই ডেভিল দেখা শুরু করে দিয়েছিল। সে বিভিন্ন জায়গায় ডেভিলকে দেখতে থাকে। তখনই রাক্সা তাকে শান্ত করার জন্য বলে যে এখানে কেউ নেই। এই বলে বিভিন্ন জায়গা ঘুরে তারা কিচেনে যায়, আর সিধুর মতে ডেভিল সেখানকার একটি কাবার্ডের ভেতরেই লুকিয়ে আছে। রাক্সা তখন বলে সেখানে তো কেউ নেই। এই বলেই সে সেখান থেকে চলে যাবে, কিন্তু তখনই সেখান থেকে শব্দ হয়। এবার রাক্সাও কিছুটা অবাক হয়ে যায়, তাই সে খুব সাহস করে ওই কাবার্ডের দরজা খুলতে যায়, কিন্তু সিধু তো অনেক ভয়ে আতঙ্কে ছিল, তাই সে তাকে বাধা দিতে লাগে, কিন্তু রাক্সা তাকে শান্ত হতে বলে। এরপরই কাবার্ডের দরজা খুললে একটা সিক্রেট রুমের দরজা দেখতে পায়, যা দেখে তারা দুজনই অবাক হয়ে যায়। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের রাক্সাকে দেখানো হয় যে একটি রেস্টুরেন্টে এসিপি মাহেশের সাথে দেখা করতে যায়। আর তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি রাক্সা আসলে একজন পুলিশ অফিসার, যে সেই কিডন্যাপারকে খুঁজছিল। আর সিধুর বাড়ি সেই কাবার্ডের ভেতরে থাকা সিক্রেট রুমেই সে কিডন্যাপ হওয়া মেয়েদেরকে খুঁজে পেয়েছে। এটা শুনে মাহেশ তাকে জিজ্ঞেস করে তো সে কিভাবে সিধু পর্যন্ত পৌঁছালো। তখন রাক্সা বলে যে মেয়েরা কিডন্যাপ হওয়ার পর সে ক্রাইম সিনে যায়, আর তখনই সে একটা সিডি প্লেয়ার শপে জিজ্ঞাসাবাদ করতে গেলে সিধুকে দেখে, যে একটি সিডি নিয়ে এসে বলছিল মুভিতে থাকা ডেভিল নাকি তাকে মারতে চাইছে। এই বলে সে সিডিটি ফেরত দিয়ে চলে যায়।
যে কথা শুনে রাক্সা দোকানদারকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন দোকানদার বলে 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টের ফলে সিধু মাথায় আঘাত পায় এবং ওই আঘাতের ফলে তার ব্রেনে সামান্য কিছু সমস্যা দেখা দেয়। তাই সে কোনো গুরুত্বপূর্ণ অবস্থায় থাকলে বা দেখলে নিজেকে সেই জায়গায় মনে করে। আর ডেভিল মুভিতে হিরোকে ডেভিল খুন করে ফেলেছিল, তাই সিধুও নিজেকে ডেভিল মুভির হিরোর মতো ভাবছে, যাকে ডেভিল খুন করতে চাইছে। তো রাক্সা সেখানে ক্রিমিনাল নামের আরো একটা সিডি দেখতে পায়, যেটা দেখে দোকানদার বলে এই মুভিতে নায়ককে তার গার্লফ্রেন্ড চিট করে, তাই সে মেয়েদেরকে কিডন্যাপ করে এবং সব জায়গায় লিখে রাখে আই উইল কিল ইউ। যেই কথা শুনে রাক্সার মনে পড়ে তাদের কেসের সাসপেক্টও তো ঠিক একইভাবে ক্রাইম সিনে আই উইল কিল ইউ লিখে রাখে। তাই সে বুঝতে পারে যে সিধুই সেই কিডন্যাপার। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে তার লোকদের দিয়ে সিধুর পিছু করায় এবং সিধুর গাড়ির সামনে বাইক নিয়ে ঘোরাফেরা করে, কারণ সিধুর প্রতিবেশী মেয়েটি বাড়ির চাবির জন্য অপেক্ষা করছিল। তাই তারা ওই মেয়েটিকে সবকিছু খুলে বলে এবং সে নিজে ওই মেয়ে সেজে সিধুর সামনে যায়। আর এই জন্যই ম্যাগি তাকে চিনতে পারে না, কারণ সে তো আসল প্রতিবেশী মেয়েটিকে দেখেছিল। তো এসব শুনে মহেশ বলে সিধুর তার উপর সন্দেহ হয়নি? তখন রাক্সা বলে সিধুর তার উপর সন্দেহ হয়নি, আর সে কিডন্যাপারও না, সে ভালো ছেলে, কিন্তু অসুস্থতা তাকে কিডন্যাপার বানিয়ে দিয়েছে, যেটা সে নিজেও জানে না। মহেশ বলে সিধু যে অসুস্থ আর সে যে কোনো সাইকোপ্যাথ নয় তা সে কি প্রমাণ করতে পারবে? তখন রাক্সা বলে সে সিধুর বাড়িতে তার মেডিকেল ফাইলগুলো দেখেছে, যেখানে স্পষ্ট লেখা ছিল সিধু অ্যামনেশিয়া, স্প্লিট ডিসঅর্ডার সহ আরো অনেক মানসিক রোগে আক্রান্ত, আর সে তা প্রমাণও করতে পারবে। মহেশ তখন এসব শুনে বলে সে তো এতদিন এই কেসকে কালো জাদুর অ্যাঙ্গেলে দেখছিল, এভাবে তো সে ভাবেইনি। যাই হোক, তো কিছুক্ষণ পরই তাদেরকে প্রেস কনফারেন্সে যেতে হবে। তখন রাক্সা বলে যে তাদেরকে সত্যিটাই বলতে হবে, কারণ সিধু মানসিক রোগী, কোনো ক্রিমিনাল নয়, আর তার এখন চিকিৎসার প্রয়োজন, হাজতবাসের নয়। আর এর জন্য রাক্সা তাকে যেভাবেই হোক হেল্প করবে। তো এই দৃশ্যের মধ্য দিয়ে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্পে আমাদেরকে সিধুর একটা অস্তিত্বকে দেখানো হয়েছে, যেখানে সে নিজেকে ডেভিল মুভির মেইন ক্যারেক্টারের মতো ভাবে, যাকে মারতে ডেভিল স্বয়ং এসেছিল, যে জন্য সে সবকিছুই হ্যালুসিনেট করত। আর আমাদেরকে তার কিডন্যাপার হওয়ার অস্তিত্বকে দেখানো হয় না, কারণ সে তো নিজেও জানে না যে সে কখন কিডন্যাপার হয়ে যায় আর কখন মানুষকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর তার এই মানসিক রোগের কারণেই সে কিডন্যাপ করতে থাকে। আর অফিসার রাক্সাকেও কিন্তু প্রথম দিকে কিডন্যাপার হিসেবে দেখানো হয়েছিল। এসব তারা করেছিল হয়তো আসল কিডন্যাপারকে খুঁজে বের করার জন্য। যাই হোক, তো তারা তো সেটা করতে পেরেছে। আর অফিসার রাক্সা তো শেষমেশ সিধুর হাত থেকে ওই মেয়েগুলোকেও উদ্ধার করতে পেরেছে। আর সিধুর সাথে থাকতে থাকতেই রাক্সা ভালো মতো বুঝতে পেরেছিল যে সে আসলে একজন মানসিক রোগী, আর সে এই রোগে ভীষণভাবে আক্রান্ত। তাই সে এরপর সিধুর কল্পনাকেই হাতিয়ার বানিয়ে ওই মেয়েগুলোকে উদ্ধার করে ফেলে এবং সিধুরও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে। তো এই তো ছিল সিধুর একজন মানসিক রোগী থেকে কিডন্যাপার হয়ে ওঠার গল্প। তো এই টুইস্টে ভরা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।